আমরা আসলে যেটি নিয়ে একটু আলোচনা করে নিতেই চাই সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগের আসলে ঘটনা, সেটি হচ্ছে ভূমধ্যসাগরে বাংলাদেশের এখন পর্যন্ত ২১ জন মানুষ মারা গেছেন। তারা লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, সেই খবর আছে, এবং এই সংখ্যাটি আরও বাড়তে পারে কিনা সেটি নিয়ে সেখানকার দূতাবাস খবরাখবর রাখছে। আমরা আসলে একটু এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আবুল কালাম আজাদ, আপনাকে দিয়ে যদি একটু প্রথমে শুরু করি, সেটি হচ্ছে এই যে এভাবে আমরা সারা বছরই দেখি মানুষ যায় বিভিন্ন দেশগুলোতে, এবং লিবিয়া থেকে গ্রিসে বা অন্যান্য দেশে ইতালিতে যাওয়ার যে সংখ্যাটি, এটি কোনোভাবে আসলে থামানো যাচ্ছে না। এই যে এত জীবনের ঝুঁকি নিয়ে এভাবে মানুষ যাচ্ছে, সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় কেন আমরা এখানে কোনো একটা সিস্টেমের মধ্যে আনতে পারিনি এই মানুষগুলো এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে? এটার তো অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে মানব পাচার মতো একটা বড় অপরাধ, যে অপরাধের সাথে আপনি জানেন যে বিশাল একটা চক্র জড়িত। এই চক্রটাকে চিহ্নিত করে তাদেরকে কোনো সরকারি বিচারের মুখোমুখি সেভাবে করতে পারেনি। যদি মানব পাচারকারী যারা আছে তাদেরকে যদি বিচারের আওতায় আনা যেত তাহলে হয়তোবা এটা একটা কমতো। আরেকটা দিক হচ্ছে যে আমাদের যে সমাজে বেকারত্ব, আমাদের মানুষের মধ্যে, আপনি জানেন যে এই যে মধ্যপ্রাচ্যে লিবিয়া হয়ে ইতালিতে এই যে যারা যান তারা কিন্তু জানেন ঝুঁকিটা সম্পর্কে, কিন্তু তারা যাওয়ার আগেই জানেন যে এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা যাত্রা, কিন্তু তারপরেও প্রায় আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে পাচারকারীদের হাতে দিয়ে তারা এটা যান। তার কারণ আসলে আমাদের দেশে মানুষের জন্য বা আমাদের যুব সমাজের জন্য পর্যাপ্ত কাজ নেই। যদি আমাদের দেশের ভিতরে যদি যুব সমাজের জন্য যদি আমরা যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতাম, বা লিগাল ওয়েতে যদি আমাদের যে মাইগ্রেশনের যে চেষ্টা সেটা যদি আরও বাড়ানো যেত, তাহলে এই প্রবণতাটা কমতো। কারণ জেনে শুনে কিন্তু কেউ এত টাকা খরচ করে মৃত্যুর মধ্যে পা দিতে চায় না। মানুষের যখন আসলে মরিয়া হয়ে ওঠে, তার হাতে যখন আর অন্য কোনো উপায় থাকে না, তখনই আসলে মানুষ এই ধরনের বিপজ্জনক পথে পা বাড়ায়। তো কেন এটা বাড়ায়, এটা নিয়ে সামাজিকভাবে চিন্তাভাবনার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। কারণ সামাজিকভাবে মানুষকে যদি তার অন্য অপশনগুলো সম্পর্কে জানানো যায় যে এই বিপদসংকুল পথ ছাড়াও তার হাতে আরও অপশন আছে তার বেকারত্ব বা তার কর্মসংস্থান নিশ্চিত করার জন্য, তাহলে হয়তো বা তারা নিরুৎসাহিত হবে। এটা একটা দিক আছে। আরেকটা হচ্ছে যে অবশ্যই সেটা বিচার নিশ্চিত করতে হবে। মানব পাচারকারী যারা আছে তারা আসলে, এই মানব পাচারকারী যারা আছে তারা বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন চক্রের ছত্র ছাড়াই তারা আসলে কাজ করে। এই কার্টেলটাকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এটা আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকার আমরা কাজ করেছি, এটা দেখেছি যে ইতালি সরকার পার্টিকুলারলি এই ইস্যুটাতে খুবই সিরিয়াস। কারণ আপনি ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এসেছে বাংলাদেশে, এমনকি তাদের প্রধানমন্ত্রীও বাংলাদেশে আসার কথা ছিল। যদি মধ্যপ্রাচ্য সংকটটা না থাকতো, তাদের প্রধানমন্ত্রী কিন্তু গত বছর বাংলাদেশ সফর করার কথা ছিল, এবং এজেন্ডা একটাই ছিল যাতে আসলে কিভাবে বৈধ পথে মাইগ্রেশনটা বাড়ানো যায় এবং এই অবৈধ পথটা বন্ধ করা যায়। আনফর্চুনেটলি সেই সফরটা হয়নি। সেটা হলে হয়তো দুই দেশের সরকার মিলে আরও কিছু সিদ্ধান্ত নিতে পারতো এবং সেগুলো বাস্তবায়ন করা গেলে এটা আসলে কমে আসতো। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা আমার কাছে একজন সাংবাদিক বা এই দেশের নাগরিক হিসেবে মনে হয় যে আমরা যতক্ষণ পর্যন্ত না আসলে আমাদের বেকারত্বের বিষয়টা অ্যাড্রেস করতে পারবো, বা আমাদের ছেলেদের জন্য বা আমাদের দেশের মানুষের জন্য কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আসলে এই ঝুঁকিটা বা এই বিপদ বা এই ট্র্যাজেডিগুলো এড়ানো আসলে দুঃসাধ্য। আসলে কষ্টকর হয়ে যায় বিষয়গুলো। কামরুজ্জামান রতন মাননীয় এমপি, এবং তিনি সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির। আপনাকে স্বাগত জানাই, এবং একই সাথে ব্যারিস্টার আবু বকর মোল্লা, মুখপাত্র বাংলাদেশ জামায়াত ইসলামী ইউটিউব শাখার, আপনাকেও স্বাগত জানাই এবং ধন্যবাদ দুজনকেই রাতের সময় দিয়েছেন। কামরুজ্জামান রতন, আপনার কাছে একটু আসতে চাই এই বিষয়টি নিয়ে। এই যে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পথে ইউরোপের বিভিন্ন দেশে আমরা আসলে দেখি সারা বছরই, এবং এটা দিনের পর দিন এই ঘটনা হয়ে আসছে, মারা যাচ্ছে আমাদের দেশের মানুষ। কিন্তু যখন এই ঘটনা ঘটে আমরা খালি সবসময় লক্ষ্য করি যে কতজন মারা গেল, কিছু ক্ষতিপূরণ দেওয়া হলো, সেখানে কাজটা শেষ। কিন্তু পরবর্তীতে যাতে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে মানুষগুলো না যায়, সেই উদ্যোগগুলো আসলে আমরা কখনোই দেখি না। আপনারা যেহেতু এবার সরকারে আছেন, আপনাদের কাছে আসলে এই বিষয়ে জানার আগ্রহ আমাদের সবারই, যে বেকারত্ব দূর করার পাশাপাশি যাতে এত ঝুঁকি নিয়ে মানুষ বিভিন্ন দেশে না যায়,
তার জন্য আসলে কি ধরনের পদক্ষেপ সামনে আমরা দেখতে পাবো? আসলে যখন অ্যাক্সিডেন্টটা হয়, দুর্ঘটনার পরে কিন্তু আমরা এটা আলোচনার মধ্যে নিয়ে আসি বা এটার প্রতিকারের যতগুলো ব্যবস্থা আমরা চিন্তা করি বা ওই নিয়ে কথা বলি। সত্যিকার অর্থে কত লোক এই লিবিয়া থেকে এই রুটটা ব্যবহার করে, এটা কিন্তু সঠিক পরিসংখ্যান কিন্তু আমাদের জানা নেই। এবং কোন সরকারি, আমি বিনীতভাবে শ্রদ্ধা রেখে আবুল কালাম আমার মজুমদার ভাইকে আমি বলতে চাই, যে কোনো কিছুতেই আমরা সরকারের সম্পৃক্ততাটাকে আমরা না আনি, মূল যে সমস্যাটা এটা নিয়ে আমরা অ্যাড্রেস করি। দেখুন কোন সরকারি, ধরেন আজকে আপনারা কিন্তু 18 মাস সরকারটা চালিয়েছেন, কোন সরকার বা আপনাদের রাষ্ট্র শাসন ব্যবস্থায় কখনো কিন্তু এটাকে কিন্তু আপনারা প্রমোট করে ইনভাইট করেন না যে তোমরা এই রাস্তাটা যাও। সব সরকারি যখন আপনারা দায়িত্বে ছিলেন, রাষ্ট্রের দায়িত্বটা আপনারা যখন নিয়েন বা আমাদের জাতীয় দল যখন দায়িত্বটা নিল, আমার মনে হয় কোনো সরকারই চায় না যে এইভাবে একটা প্রাণ ঝরে যাক। এবং এই পথে কারা যায়, অবশ্যই এখানে বেকারত্বর একটা তো অভিশাপ থেকে যায়। কিন্তু আমরা যতটুকু জানি, একটা মানুষ যখন লিবিয়াতে যায়, আমার মনে হয় 5 থেকে 6 লাখ টাকা এই পথেই তাকে ব্যবহার করতে হয় লিবিয়া পর্যন্ত যেতে। এবং লিবিয়া থেকে একটা চক্র, তারা কোনো রাজনৈতিক আবরণে এবং রাজনৈতিক সেবে কিন্তু তারা কিন্তু এই জিনিসটা করে না। এটা আমরা যতটুকু রাজনীতির সম্পৃক্ততা, আমাদের তো এই সেক্টরে অনেকেই কাজ করেন, আপনাদের এই ম্যান পাওয়ার যে ব্যাপারটা, এটা নিয়ে কিন্তু আমাদের অনেক এমপিও কিন্তু এটার সাথে কাজ করেন। কিন্তু আমার মনে হয় দায়িত্বশীলতার জায়গা থেকে কোনো এমপি মহোদয় অন্ততপক্ষে তার ব্যবসায়িক লাভের জন্য এই পথে, এই যে একেবারে রিস্কি একটা পথ, যেখানে একটা মানুষের, দেখেন একটা মানুষের এইখান থেকে গেলে 5 লক্ষ থেকে যখন ইতালিতে যাবে, ওইখানে কিন্তু আলাদা তাকে কন্ট্যাক্ট করতে হবে ওই সমস্ত দালালদের মধ্যে। এইটা আমরা মনে করি কোনো রাজনৈতিক কোনো আবরণে একে এই অপরাধটা, এটা জঘন্যতম একটা অপরাধ এবং মানুষের জীবন নিয়ে খেলা। এইটার চক্রের সাথে যারা জড়িত, আমরা যদি প্রথম ফাইন্ডিংস করে তাদের যদি আমরা চিহ্নিত করতে পারতাম, নিরুৎসাহিত এইভাবেও করা যায়, দুভাবে করা যায়। দেখো এই পথে তোমরা যেও না। আর ইতালিতে যাওয়া মানে ইতালি থেকে তারা ইতালিতেই থাকে না, ইতালির সাথে সাথে যতগুলো কানেক্টিভিটি, যতগুলো দেশে যাওয়া যায়, ওগুলো কিন্তু সবাই কিন্তু ওই পথে, ওই রাস্তাটা অনুসরণ করে। তখন এই ইউরোপের যে কোনো একটা জায়গায় গেলেই মানুষ মনে করে তার জীবনটা বোধহয় নিশ্চিত হয়ে গেল। এখানে তো ওই মানুষটার জীবনটা গেল, এই যে 10 লক্ষ টাকা বা এই যে একটা পরিমাণ টাকা তার পরিবার থেকে চলে গেল, এটা সর্বস্ব সে জমি জমা বিক্রি করে। এখানে কোন সেক্টরের মানুষগুলো যায়, এই দেশে যাদের কিছুই করার থাকে না। এবং এই যে পুঁজিটা নিয়ে যে তারা যে তৈরি করলো, এই পুঁজিটা যে তারা জমালো এবং এটা যে এই পথে যাওয়ার জন্য তার ব্যয় করলো, তার মানে দুইটা, জীবনটাও গেল এবং তাদের সর্বসাকল্য যে সর্বশেষ তাদের যে আশ্রয়ের একটা জায়গা থাকতো, এই টাকাটা নিয়ে বাংলাদেশে তারা কিছু করার চেষ্টা করতে পারতো। মোট কথা একটা পরিবার একটা জীবন হারালো এবং তাদের এই প্রাণ যাওয়ার ফলে তার পরিবারটা কিন্তু সত্যিকারভাবে অসহায় হয়ে গেল। আমরা মনে করি এই পথে যারা জড়িত, যারাই এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আছেন, এবং এইখানে আমরা সমস্যাগুলো কথা বলে সমাধানের কল্পে কিন্তু আমাদের কাজ করা উচিত। আমরা মনে করি এই পথটাকে বন্ধ করার জন্য আমরা যদি আন্তরিক হই এবং কি কাজ করলে এই পথটাকে বন্ধ করা যায়। এবং ওইখানে আমরা সামনের দিনগুলোতে, আপনারা যেহেতু সরকারে আছেন, আপনাদের কাছ থেকে আমরা আশাই করতে পারি যে আমরা হয়তো দেখব, বা আপনারা হয়তো সিন্ডিকেট বলেন, দালাল বলেন, অথবা বিভিন্ন দেশের সাথে, যেসব দেশগুলোতে আমাদের শ্রমিক বা এই শ্রেণীর মানুষরা যেয়ে থাকেন, তাদের সাথে, সেই সরকারের সাথেও আপনাদের নিশ্চয়ই দ্বিপাক্ষিক কোনো আলোচনা যাতে হয়, যাতে আমরা বৈধভাবে যেতে পারি। আবু বকর মোল্লা, এই ধরনের ঘটনাগুলোর কারণে ব্যারিস্টার আবু বকর মোল্লা, সেটা হচ্ছে যে এই অবশ্যই এটি খুবই দুঃখজনক ঘটনা। তারপরেও এভাবে যখন বাংলাদেশের মানুষরা বিভিন্ন ইউরোপের দেশগুলোতে যায়, তখন সেসব দেশের সরকারের এবং সেসব দেশের স্থানীয় মানুষদের বাংলাদেশ সম্পর্কে আসলে নিশ্চয়ই খুব একটা ভালো ধারণা হয় না। যার জন্য আমরা দেখি যে কাজ করার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা থাকে, সেখানে অভিবাসনের ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা থাকে। এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আপনি আরও কাছ থেকে দেখেছেন, যেহেতু আপনি নিজেও থাকেন দেশের বাইরের একটি উন্নত একটি দেশে। আপনার কাছ থেকে যদি এই বিষয়ে একটু ছোট করে মন্তব্য জেনে নেই। ধন্যবাদ। দেখুন, বাংলাদেশ থেকে যদি দক্ষ ম্যান পাওয়ার যারা কন্ট্রিবিউট করতে পারে, যেটাকে অন্য ভাষা বলা হয় ব্রেইন ড্রেন, আমেরিকাতে তো যায় দক্ষ ম্যান পাওয়ার, বাংলাদেশ থেকে যায়, ব্রিটেনে আসে, তাদেরকে তো ওয়েলকাম করা হয়, তারা সমাজে রাষ্ট্রে ভালো কন্ট্রিবিউট করতে পারে। কিন্তু বাংলাদেশ থেকে যারা আজকে দুঃখজনকভাবে
আল্লাহ এই মানে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ পাকের কাছে। দুঃখজনক এই ফ্যামিলি গুলো যেন তার ধৈর্য ধারণ করতে পারে। তারা অনেক টাকা খরচ করে আনস্কিলড লোকজনদেরকে যে প্ররোচনার মাধ্যমে বিশাল লোভে খুব রিস্কের মধ্য দিয়ে জীবন ঝুঁকির মধ্য দিয়ে সেখানে পাঠানো হয়। কোথায় যায়? ওনারা যায় হচ্ছে প্রধানত গ্রিসে, তারপর গ্রিস থেকে আবার অন্য ইউরোপের কান্ট্রিগুলোতে যাওয়া কিন্তু খুবই কঠিন, এত ইজি না ব্যাপারটা। এখানে একটি দালাল চক্র কাজ করে, আমি সেদিকে নাই গেলাম। হ্যাঁ, এটি খুব বেশি ভালোভাবে দেখা হয় না যে বাংলাদেশ থেকে ইতালিতে যদি যান, আমি ইতালিতে গিয়েছি, গ্রিসে গিয়েছি, আমি দেখেছি বাংলাদেশ থেকে যারা আসে প্রপার ওয়ার্ক পারমিট ছাড়া তারা খুবই মানবতার জীবনযাপন করে। খুবই দুঃখজনক। এই এত টাকা খরচ করে 20-22 লাখ টাকা খরচ করে বাংলাদেশে একজন মানুষ, যেটা রতন ভাই বললেন, উনি কিন্তু ভালোভাবে মানে একটা ব্যবসা, একটা এন্টারপ্রাইজ বাংলাদেশে ডেভেলপ করতে পারে। কিন্তু সেই লোকটা যখন রাস্তায় ফুল বিক্রি করে, রাস্তায় একটা প্রসাধনী বিক্রি করে, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, সত্যিকার অর্থে বাংলাদেশ সম্পর্কে ধারণাটা ভালো হয় না। এই ক্ষেত্রে আমরা যারা পলিটিক্স করি এবং আমরা যারা নাগরিক সমাজের লোক, সকলে একটু সচেতনতা ক্রিয়েট করতে হবে যে দেখুন, যিনি যাচ্ছেন এত রিস্ক নিয়ে, ওনার জীবন সংকটের মুখে পড়ে, ওনার ফ্যামিলি সংকটের মুখে পড়ে বাংলাদেশের মানে সম্মান মর্যাদা ভুলুণ্ঠিত হয়। এখানে যেই চক্রটি এই কাজটির সাথে জড়িত, যারা প্রলুব্ধ করে এই ডেসপারেট লোকজনদেরকে, যারা জীবন জীবিকার আশায় দেশের বাইরে যেতে চায়, তারা এই মধ্যসত্যভোগীরা এবং যারা বেনিফিটেড হচ্ছে সত্যিকার অর্থে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, তাদেরকে পানিশমেন্টের আওতায় যদি নিয়ে আসা হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশে ভাবমর্যাদা মানে উন্নত হবে এবং যারা ডেসপারেটলি জীবনের সংকট নিয়ে বিদেশে যায় তারা বিপদ থেকে মুক্ত হবে এবং আমরা একটি ক্যাটাস্ট্রফি থেকে মুক্ত পাবো। ধন্যবাদ। অবশ্যই, নিশ্চয়ই আপনাদের পরামর্শগুলো সামনের দিনগুলোতে আমরা প্রতিফলিত হতে দেখব এবং সাধারণ মানুষও যাতে আসলে নিজের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এরকম ঝুঁকি না নিয়ে যায়, আমরা সেই প্রত্যাশাই রাখতে চাই।